আমি মনে করি যে যেই হুম, কাজটা আমি করছি বা যেই কাজের জন্য আসলে আমার প্রতি একটি শ্রেণীর মানুষের অপছন্দ, ঘৃণা, সমালোচনা, সমালোচনা করতে হুম, না পেরে আমার পারিবারিক জীবন নিয়ে টানা বা আমার বৈবাহিক সম্পর্ক নিয়ে টানা, যেই কাজটির জন্য, সেই কাজটাকে আসলে সন্ত্রাস বিরোধী বলা যায় না। যেই আহ, বাক স্বাধীনতা বা আমার যা বলবার সেটি বলবার স্বাধীনতা, সেটা নিয়েই আমি শুনেছিলাম আন্দোলনটা নাকি হয়েছে। তো আমি আসলে আমার কথাটুকু বলতে চেয়েছিলাম এবং আমি এখনো আমার কথাটুকু বলবার চেষ্টা করি। তো এটাকে যদি সন্ত্রাসী বলা হয় তাহলে হয়তো আমি বাক সন্ত্রাসী। আমি যেটাকে আমার অন্যায় মনে হয় সেটাকে আমি অন্যায় বলি। সেটাকে যদি সন্ত্রাসী বলতে চায় কেউ, তাহলে হতে পারে আমি অন্যায়ের বিরুদ্ধে বাক সন্ত্রাসী। আপনি কিন্তু প্রতিবাদটা জানিয়ে গেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে, আপনি কিন্তু দমে যাননি, এটি আমরা দেখেছি। এই সাহসটা আবার কেন, কিভাবে হলো? দেখুন, যখন একটা দেশের একদম অস্তিত্বের সংকট হয়ে যায়, তখন এটুকুন সাহস দেখাতে হয়। আমি তো যুদ্ধ করতে পারছি না, আমি যদি পারতাম আমি যুদ্ধ করতাম, রাস্তায় নেমে প্রতিবাদ করতাম। আমার হাতে যেই অস্ত্র আছে আমি আমার সেই অস্ত্রের ব্যবহার করেছি। আমার কাছে মনে হচ্ছে যে আমাদের দেশের অস্তিত্বের সংকট, আমাদের দেশের মুক্তিযোদ্ধাদের প্রতি যেই ব্যবহার আমরা দেখেছি, আমি আমি সেটা এখনো ভাবতে পারি না। আমি এটা এটা ভাবতে গেলেই আমার মানে এই কষ্টটা কোনো কিছুর সাথে তুলনা করা যায় না। যে মুক্তিযোদ্ধাদের উপর যেই ধরনের অন্যায় হয়েছে, তাদেরকে জুতার মালা পরানো হয়েছে এবং মুক্তিযোদ্ধা পরিচয়টাই একটা নেগেটিভ পরিচয় একটা সময়ে দেখা হয়েছে, যেই অত্যাচারটা করা হয়েছে এই অস্তিত্বের সংকটের সময় এসে, আমি তো মনে করি যে আমার যদি এর চেয়ে বেশি কিছু করবার আসলে থাকতো, মানে ক্ষমতা থাকতো, আমি সেটাই করবার চেষ্টা করতাম। আমি আমার যেটুকুন অস্ত্র আছে, আমি আমার সেইটুকুন প্রতিবাদ আমি জানিয়ে যাবার চেষ্টা করেছি। এবং আহ ভয়ের কথা যদি বলেন, আদালতের ভয় বা জেলখানার ভয়টা অবশ্যই আমাকে কেউ দেখাতে পারেনি। এবং আমি যদি যদি দেশের পক্ষে কথা বলা বা অন্যায়ের বিরুদ্ধে কথা বলার জন্য যদি মনে হয় যে তাহলে মামলার সম্মুখীন হতে হবে বা জেলে যেতে হবে, অন্যায়ের বিরুদ্ধে কথা বলে যদি জেলে যেতে হয়, আমি সেটাতে কোনো আপত্তি করি না। আমি অন্যায়ের বিরুদ্ধে কথা, এটা আমি বলে যাব। মেটিকুলাস ডিজাইন বলতে যেই জিনিসটা বোঝানো হয়, বা প্ল্যান্ড, একটা ডিটেইল প্ল্যান যেটা আমরা আসলে প্রফেসর ইউনুসের মুখ থেকে আমরা শুনলাম, সেই উনি যখন যুক্তরাষ্ট্রে যুক্তরাষ্ট্রে। বসে একটি অনুষ্ঠানে যখন বললেন, হ্যাঁ, তার আগ থেকে যে একেবারেই বুঝতে পারছিলাম তা না, জুলাইয়ের শেষ ভাগে একটু একটু বুঝতে পারছিলাম যে এটা কোনো আহ, সংঘবদ্ধ একটি আন্দোলন, এটা কোনো কোটা আন্দোলন না, এটা আসলেই সংঘবদ্ধ হুম, ভাবে দীর্ঘ 50 বছর যারা আসলে দেশটাকে যারা স্বাধীন হতে দিতে চায়নি, এটা যে তাদের আন্দোলন, এটা আমি আসলে 5ই আগস্টের আগেই যখন বুঝতে পেরেছিলাম, মনটা ছোট হয়েছিল। কিন্তু তারপরও একটা মানুষ কিন্তু একটু হলেও স্বপ্ন দেখে যে ডক্টর ইউনুস বা প্রফেসর ইউনুস আসলে কতটুকুন কি করতে পারেন। তো খুব আশা ছিল, এটা যেমন বলবো না, কিন্তু এতটা নিরাশা ছিল না। উনি যে এত দূর করতে নামতে পারেন এটা পারেন। আসলে আহ, মানে আসলে নামতে পারেন এটা বলতেও আমার না এখন আর অস্বস্তি হয় না। আমার শুরুর দিকে অস্বস্তি হতো যে উনি আচ্ছা। এতদূর নামতে পারেন, এটা আমার কল্পনার মধ্যে ছিল না। যে প্রথম প্রথম কিছু ঘটনাকে আমার হয়তো বা মনে হতো যে এটা মানুষের ক্ষোভ, কিন্তু আসলে মানুষের ক্ষোভ না, ওগুলো সমস্ত কিছু পরিকল্পিত। এই যে জেলখানা ভেঙে, কারাগার ভেঙে সমস্ত অপরাধীরা বের হয়ে যাওয়া, এই যে লুট হওয়া থানার অস্ত্রগুলো এখন পর্যন্ত কার হাতে আছে বা কাদের কাদের আছে, কোন কোন চক্রের হাতে আছে, এগুলো নিয়ে একদম চুপ হয়ে যাওয়া। একটি কথা প্রথম থেকে বলে আসছেন, ওনাদের উপদেষ্টা মন্ডলীদের মধ্যেই একজন বলেছেন 7.62 বুলেট, এটা নিয়ে একদম নিশ্চুপ হয়ে যাওয়া। কিছু কিছু বিষয় মনে হয় যে ওনারা কানেই শোনেন না বা ওনারা শুনতে চান না। হ্যাঁ, ওনারা একদম যা বলতে চান তার বাইরে বলতে চান না, যা শুনতে চান তার বাইরে কেউ বললে ওনাদের অপছন্দ হয়। তাদেরকে কোনো না কোনো ভাবে হয় মব করে, নয় মামলা দিয়ে তাদেরকে মুখটা বন্ধ করবার চেষ্টা করেন। তো সেই জায়গা থেকে আমি অবশ্যই হতাশ হয়েছি। আর কিছু না হোক, একটি পদককে আমি সম্মান জানাতে চেয়েছিলাম। নোবেল পদক তো হুম, আসলে আমাদের বাংলাদেশিদের কাছে আমরা ভাবি বা
ভাবার চেষ্টা করি, আমাদের কাছে তো একটা আসলেই স্বপ্নের কিছু। এবং উনি যখন নোবেল শান্তি পুরস্কার পেয়েছিলেন, আমার মনে আছে যে বাংলাদেশিরা খুব উদযাপন করেছিল। তো সেই উদযাপনটাকে আমি আসলে সম্মান করতে চেয়েছিলাম, সেই সম্মানটা আসলে থাকেনি আমার কাছে। ওনাকে মনে হয়েছে উনি সরাসরি মুক্তিযুদ্ধকে 24কে মুখোমুখি দাঁড়া করিয়েছেন, এবং উনি সরাসরি মুক্তিযুদ্ধের বিরুদ্ধে যারা আছে উনি তাদের পক্ষে দাঁড়িয়েছেন। আমার সেটাই মনে হয়েছে তখন, বা এখনো মনে হয়। এটা আমি একদম ভালো মতো বুঝতে পেরেছি যে আসলেই এই ধরনের একটা মেটিকুলাস ডিজাইনে আসলে লাশের প্রয়োজন হয়, এবং কাদের সেই প্রয়োজন ছিল সেটা এখন দিনের আলোর মতো পরিষ্কার। বাংলাদেশের একটা শ্রেণী আছে, তারা আসলে ভাসমান শ্রেণী, তারা কিন্তু কারো পক্ষ প্রথমে নেয় না। হুম, 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 মানে হুম। সাধারণ মানুষের মধ্যে অনেকেই শোনা কথায় বিশ্বাস করে। তখন একটি গুজব, একদম মানে আমার এখন বলতে একটু হাসি পায়, যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে গণহত্যা হচ্ছে, আপনারা সবাই আসুন, অনেক মানুষ খুঁজে পাচ্ছে না, ছাত্রছাত্রীদের খুঁজে পাওয়া যাচ্ছে না, শত শত লাশ। এই যে একটা গুজব, এটা অনেক মানুষ তখন বিশ্বাস করেছে। হ্যাঁ, যে শত শত মানুষ, শত শত ঢাকা বিশ্ববিদ্যালয়ে হুম, গণহত্যা হুম, হুম। হচ্ছে। এই এই গুজবগুলো আমি বুঝতে পেরেছিলাম যে এগুলো গুজব। তো এখন যারা বিশ্বাস করে, আমি অনেককে, আমি আমার আমার যারা বন্ধু, যারা আসলে কোনো বিশেষ মহলের না, যারা আসলে এই গুজবগুলো বিশ্বাস করে, আমি আমি তাদেরকে আমি আসলে বোঝানোর চেষ্টা করেছি যে প্রমাণ ছাড়া আসলে কোনো আহ, একটি লিঙ্ক শেয়ার দিয়ে দেওয়া, এটা কিন্তু খুব, এটা কোনো Exactly. একটা ক্রস চেক না করে। রেসপন্সিবল কাজ না, এটা খুব হুম, 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 দায়িত্বহীনতার পরিচয়। একটি হুম, ভুল হুম, হুম। খবরকে শেয়ার দেওয়া বা একটি ভুল খবরকে প্রচার করা, একটি পুরনো ছবিকে এখনকার ছবি বলে প্রচার করা, অন্ধকার এর মধ্যে কিছু চিৎকার, কিছু দৌড়াদৌড়ির শব্দ দিয়ে, দেখেন এসব, এগুলো তো আমরা সিনেমাতে বানাই, এই ধরনের শব্দ দিয়ে বলা যে অমুক জায়গায় গণহত্যা হচ্ছে, আম, সবাই হিন্দিতে কথা বলছে, পুলিশ অনেক, সবাইকে হিন্দিতে কথা বলতে শোনা যাচ্ছে, ঢাকার রাস্তায় খালি হিন্দিতে কথা লাঠি বলা হরিণ চার্জ। দেখা যাচ্ছে। হ্যাঁ, হুম, হুম। এগুলো যে আসলে বানোয়াট, এগুলো আমি অনেককে বোঝানোর চেষ্টা করেছি, হয়তো তারা তখন বোঝেননি, কিন্তু এখন তারা বলেন যে এত বড় চক্রান্ত হচ্ছে, এটা তো বুঝতে পারিনি। আপনার পার্সোনাল লাইফে যেমন অনেক ধরনের হ্যারাসমেন্টের শিকার হয়েছেন, পার্সোনাল এবং এই যে মামলা টামলা এই সব দিক থেকে হুম। আমি বলছি, এ তো আপনার ব্যক্তি জীবনেও প্রভাব ফেলেছে, আপনার সন্তানদের উপরেও প্রভাব ফেলেছে, সেই অর্থে বলছি। কিন্তু পুরো বাংলাদেশ আক্রান্ত হয়েছে, আমি শুরু থেকে যেটা বলছিলাম। এবং সেই আক্রান্তের একটি বিশেষ পর্ব হচ্ছে আমাদের সংস্কৃতির উপরে, আমাদের হাজার বছর সংস্কৃতির উপর হামলা। যাত্রা শিল্প থেকে শুরু করে নাটক, সঙ্গীত, মাজার সংস্কৃতি, সবকিছুর উপর হামলা। আপনার কি মনে হয় যে ডক্টর ইউনূসের যে 2 বছরের জঙ্গি শাসন, সেই যে ধারাবাহিকতা তখন চলছে, সেটি এখনো অব্যাহত রয়েছে? দেখুন, মানে পুরো দেশের সংস্কৃতির উপরে হামলা, পুরো দেশের আসলে যে জন্ম, সেই জন্মের ইতিহাসের উপরে হামলা। তো আসলে একটা দেশের জন্মের ইতিহাসের চেয়ে বড় তো আর কিছু হতে পারে না। সংস্কৃতি বা একটা দেশের যেই আহ বাঙালিয়ানার যে পরিচয় বলেন, নারীদের উপরে যেভাবে অত্যাচার, মানে অত্যাচার বলবো না, যেরকম ভাবে তাদের উপরে আম, আক্রমণ হয়েছে, সেই আক্রমণ, এগুলো তো অনেক পরে। তো আমার সবচেয়ে যে জায়গাটা খারাপ লেগেছে যে একটি দেশের জন্ম ইতিহাসের উপর প্রথম আক্রমণ হয়েছে।